বর্তমান যুগে গৃহস্থলীর কাজে প্লাস্টিকের জিনিসই আমরা এখন বেশি ব্যবহার করি। আমরা যে প্লাস্টিকের জিনিস, যেমন প্লাস্টিকের বালতি, মগ, গ্লাস, প্লেট, সমস্ত জিনিস দিয়ে প্লাস্টিকের ব্যবহার করি। তার সাথে আমরা কোনো কিছু ক্যারি করার জন্য যেমন পলিথিন ব্যবহার করি। সেটা হচ্ছে, পলিথিনটা হচ্ছে একটা পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে তৈরি হয়। ইথিলিনের পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে পলিথিন তৈরি হয়। তারপরে আমরা যে সমস্ত কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিয়ালি সমস্ত জায়গায় আমরা কী করি, কোনো প্লাস্টিকের জিনিস ব্যবহার আমরা এখন বেশি করি। সেই সমস্ত প্লাস্টিকের জিনিস কোনো না কোনো পলিমারাইজেশন রিয়াকশনের মাধ্যমে আমাদের কাছে আসে। তাই আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে পলিমার। এই পলিমার কথাটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, পলি এবং মেরস। কি পলিমার দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে পলি আর একটা হচ্ছে মেরস। পলি কথা, এই যে পলি কথার অর্থ হচ্ছে মেনি, আর মেরস কথার অর্থ কি পার্টস, মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট পরস্পর সঙ্গে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে এবং যার আণবিক গুরুত্ব 10,000 থেকে কয়েক লক্ষ পর্যন্ত হতে পারে, তাকে পলিমার বলে। মানে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। মানে মনোমারগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করছে। আমরা যদি একটা পিকচার সাথে দেখি যে এই হচ্ছে মনোমার অণু, এরা কি পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে পলিমার অণু গঠন করছে। তাহলে এইগুলো কি, এগুলো হচ্ছে মনোমার। সেখান থেকে এটা কি করছে, এটা পলিমার গঠন করছে। আমরা যদি একটা দেখি যে এম হচ্ছে মনোমার, সেটা পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এন সংখ্যক এম পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। এম 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 এম, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম হোল টু দি পাওয়ার এন। তাহলে কি মনোমার অণুগুলি পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে পলিমার অণু গঠন করছে। তাহলে মনোমার থেকে পলিমার গঠন করছে। এবার আমরা পলিমারের কি গঠনমূলক একক এবং পুনরাবৃত্তি একক, এইটা সম্পর্কে আলোচনা করব। পলিমারের গঠনমূলক এককটা কি, মানে কোনো মনোমারের যে অংশটি পলিমার গঠনে অংশগ্রহণ করে সেই অংশটিকে বলা হচ্ছে ওই পলিমারের গঠনমূলক একক। যদি তোমরা একটা দেখো, ওই ইথিলিন থেকে পলিইথিলিন তৈরি হচ্ছে। ইথিলিন H2C ডবল বন্ড CH2, এন সংখ্যক ইথিলিন পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে পলিমারাইজেশন হয়ে পলিইথিলিন তৈরি করছে, হোল টু দি পাওয়ার এন। মানে এটা ছিল মনোমার, সেখান থেকে পলিমার গঠন করছে। তাহলে এখানে গঠনমূলক একক কি, এখানে মনোমার কি CH2 মনোমার, সেখান থেকে পলিমার গঠন করছে পলিইথিলিন। তাহলে এর গঠনমূলক এককটা কি, গঠনমূলক এককটা তুমি দেখো CH2, এটা হচ্ছে গঠনমূলক একক। মানে মনোমারের এই অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করছে। মানে মনোমারের যে অংশটা পলিমার গঠনে অংশগ্রহণ করবে সেটাই হচ্ছে ওর গঠনমূলক একক। এবং পুনরাবৃত্ত একক কি, পুনরাবৃত্ত একক হচ্ছে কোনো পলিমারের মধ্যে যে অংশটা রিপিট করে, মানে কোনো পলিমারের মধ্যে যে অংশটা পুনরাবৃত্ত হয়ে পুরো পলিমার চেনটাকে গঠন করছে, সেটাকে বলা হচ্ছে ওই পলিমারের পুনরাবৃত্ত একক। সেটাকে বলা হচ্ছে ওই পলিমারের পুনরাবৃত্ত একক। পুনরাবৃত্ত এককটা যদি দেখি, আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি পুনরাবৃত্ত এককটা। সেটা হচ্ছে যেমন হচ্ছে ভিনাইল ক্লোরাইডটাকে যখন পলিমারাইজেশন হয়, সেখান থেকে ভিনাইল ক্লোরাইডটাকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন করে। ভিনাইল ক্লোরাইড H2C ডবল বন্ড CHCl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা যখন পলিমারাইজেশন হবে, মানে এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে এক দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট যেটা উৎপন্ন করছে পলিভিনাইল ক্লোরাইড, এবং CH2 CHCl হোল টু দি পাওয়ার এন, এটা হচ্ছে কি না পলিভিনাইল ক্লোরাইড।
তাহলে এই রিপিটিং ইউনিটটা কি, মানে পুনরাবৃত্ত এককটা কি, মানে এই যে চেনটা আছে, চেনটার মধ্যে পলিমার চেনটার মধ্যে এই ইউনিটটা রিপিট হয়ে CH2 CHCl এই ইউনিটটা রিপিট হয়ে পুরো পলিমার চেনটা তৈরি করছে। তাই এই পলিভিনাইল ক্লোরাইডের রিপিটিং ইউনিট হচ্ছে এইটা। তাহলে কি হয় যখন, তাহলে আমরা দেখো এখানে এটাই হচ্ছে রিপিটিং ইউনিট, এটাই হচ্ছে গঠনমূলক একক। মানে কি হয় আমরা পরবর্তীকালে দেখবো যে যখন পলিমারাইজেশন হয়, যে অ্যাডিশন পলিমারাইজেশন, কন্ডেনসেশন পলিমারাইজেশন, যখন অ্যাডিশন পলিমারাইজেশন হবে তখন তার গঠনমূলক একক আর পুনরাবৃত্তি একক একই হবে, কিন্তু যখন কন্ডেনসেশন পলিমার হবে তখন এই দুটো আলাদা হয়ে যাবে। এবার ম্যাক্রোমলিকুল বা অতিকার অণুর সাথে পলিমারের কি পার্থক্যটা কি, ম্যাক্রোমলিকুল তার সাথে অতিকার অণু, ম্যাক্রোমলিকুলের অতিকার অণু তার সাথে পলিমারের ডিফারেন্সটা কী? কোনো অণুর যদি আণবিক গুরুত্বটা 10,000-এর বেশি হয় তখন সেটাকে আমরা বলি ম্যাক্রোমলিকুল। তাই সমস্ত পলিমার অণুর আণবিক গুরুত্ব কি 10,000-এর বেশি, তাই সমস্ত পলিমারকেই আমরা ম্যাক্রোমলিকুল বলবো। কিন্তু পলিমার কি, পলিমারগুলো মনোমার অণুগুলো পরস্পর বিক্রিয়া করে পলিমার অণু গঠন করছে। কিন্তু যে সমস্ত অণুর আণবিক গুরুত্ব 10,000-এর বেশি, যেমন হচ্ছে সিলিকা, ক্লোরোফিল বলো, এই সমস্ত কি আণবিক গুরুত্ব 10,000-এর বেশি, কিন্তু এরা কি পলিমারাইজেশন প্রসেসের মাধ্যমে এরা তৈরি হচ্ছে না। তাই এদের আণবিক গুরুত্ব বেশি হওয়ার পরেও এগুলোকে আমরা পলিমার বলতে পারি না। তাই সমস্ত ম্যাক্রোমলিকুল যাদের আণবিক গুরুত্ব 10,000-এর বেশি তাদেরকে পলিমার বলা হয়। ম্যাক্রোমলিকুল মানে যাদের আণবিক গুরুত্ব 10,000-এর বেশি, তাই এখান থেকে আমরা বলতে পারি সমস্ত পলিমারই তার আণবিক গুরুত্ব 10,000-এর বেশি, সমস্ত পলিমারই হচ্ছে ম্যাক্রোমলিকুল। কিন্তু সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয়, কারণ হচ্ছে সমস্ত ম্যাক্রোমলিকুল কি পলিমারাইজেশনের মাধ্যমে পলিমার তৈরি করছে না, তাই সমস্ত ম্যাক্রোমলিকুল পলিমার নয়। এবার পলিমারের শ্রেণীবিভাগ, পলিমারকে বিভিন্নভাবে ভাগ করা যায়। কি, প্রথম হচ্ছে উৎসের উপর ভিত্তি করে, মানে পলিমারটা কোথা থেকে পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করে পলিমারটাকে তিনটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, প্রাকৃতিক উদ্ভিদ বা প্রাণী থেকে যে পলিমারটাকে পাওয়া যাচ্ছে সেটাকে প্রাকৃতিক পলিমার বলে। যেমন প্রাকৃতিক রাবার, স্টার্চ বলো, সেলুলোজ বলে, সমস্ত প্রাকৃতিক পলিমারের উদাহরণ। একটা হচ্ছে কৃত্রিম পলিমার, মানে রাসায়নিক দ্বারে কৃত্রিমভাবে যে পলিমারটাকে তৈরি করা হয় কৃত্রিম পলিমার। যেমন হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, ইথিলিন থেকে পলিইথিলিন যেটা উৎপন্ন করছে, সবগুলো কি কৃত্রিম পলিমারের উদাহরণ। অর্ধকৃত্রিম পলিমার কি, প্রাকৃতিক পলিমারের রাসায়নিক কারণের মাধ্যমে, মডিফিকেশনের মাধ্যমে যে পলিমারটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে অর্ধকৃত্রিম পলিমার। যেমন হচ্ছে সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট, সমস্তগুলো কি একটা অর্ধকৃত্রিম পলিমারের উদাহরণ। এবার পলিমারাইজেশনের উপর ভিত্তি করে পলিমারকে দুটি ভাগে ভাগ হয়। পলিমারাইজেশন মানে কি প্রসেসে মনোমারগুলো থেকে পলিমার তৈরি হচ্ছে, সেই প্রসেসটার উপর ভিত্তি করে পলিমারটাকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে শৃঙ্খল পলিমারাইজেশন বা অ্যাডিশন পলিমারাইজেশন, মানে শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে মনোমারগুলি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে যে পলিমারটা উৎপন্ন করছে সেটাকে বলা হচ্ছে শৃঙ্খল পলিমার। এখানে কি, যেমন শৃঙ্খল পলিমারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট মনোমারগুলি পরস্পর সঙ্গে যুক্ত করে এই পলিমারটা গঠন করছে। এখানে কি, যেমন হচ্ছে ইথিলিন থেকে পলিইথিলিন বা ভিনাইল ক্লোরাইড থেকে পলিভিনাইল ক্লোরাইড, এগুলো হচ্ছে শৃঙ্খল পলিমারাইজেশন উদাহরণ। মানে এগুলো চেন রিয়াকশনের মাধ্যমে মনোমারগুলো পলিমার উৎপন্ন করছে। তাই এক্ষেত্রে যে মনোমারগুলো থেকে একদম পলিমার উৎপন্ন করছে, সেক্ষেত্রে গঠনমূলক একক এবং পুনরাবৃত্ত একক দুটোই একই। দ্বিতীয় হচ্ছে সংঘনন পলিমার, মানে কন্ডেনসেশন পলিমার। এই ক্ষেত্রে কি হচ্ছে, যে সমস্ত মনোমারের কার্যকরী গ্রুপ 2 বা তার বেশি, তারা পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে ধীরে ধীরে ধাপে বিক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে, কনডেনসেশন পলিমার উৎপন্ন করছে। এই কথাটা থেকেই তোমরা দেখতে পাচ্ছ, কনডেনসেশন মানে যে বিক্রিয়া থেকে জল বেরিয়ে যায় তাকে কনডেনসেশন বিক্রিয়া বলে। কনডেনসেশন পলিমার মানে এই পলিমারাইজেশন প্রসেসের মাধ্যমে কি জল কখনো বেরিয়ে যায়, কখনো HCl, অ্যামোনিয়া, এই ক্ষুদ্র অংশগুলো এই পলিমার থেকে বেরিয়ে যাচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে এই সমস্ত পদার্থগুলো এই পলিমার থেকে বেরিয়ে যাচ্ছে। তাই কনডেনসেশন পলিমারের ক্ষেত্রে দেখেছো 2 বা ততোধিক ভিন্ন যে মনোমারগুলো আছে, যাদের 2 বা ততোধিক কার্যকারী গ্রুপযুক্ত, তারাই এই পলিমারাইজেশন প্রসেসটা অংশগ্রহণ করে এবং এই পলিমার প্রোডাক্টটা তৈরি করে। যেমন তোমাদের
পলিঅল মানে যে মোনোমারটার মধ্যে একাধিক OH গ্রুপ আছে, পলিঅল বা পলিবেসিক অ্যাসিড, বা যার মধ্যে একাধিক COH গ্রুপ আছে। পলিঅল পলিবেসিক অ্যাসিড বিক্রিয়া করে যে উৎপন্ন করছে, যে পলিমার উৎপন্ন করে, সেখানে কী করে পলিঅল পলিবেসিক অ্যাসিড মানে অ্যাসিড আর জলে অ্যাসিড আর OH গ্রুপে বিক্রিয়া করে জল নির্গত হয়। এটা কনডেনসেশন পলিমারের মাধ্যমে তৈরি হয়। তাহলে পলিমারাইজেশন কীভাবে, প্রসেসটার উপর ভিত্তি করে পলিমারাইজেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শৃঙ্খল পলিমারাইজেশন বা অ্যাডিশন পলিমারাইজেশন, আর কনডেনসেশন পলিমারাইজেশন বা সংঘনন পলিমারাইজেশন। তাপের প্রতি আচরণের উপর ভিত্তি করে পলিমারকে দুটি ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমার আর থার্মোসেটিং পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমার কি? যে সমস্ত পলিমার তাপের প্রভাবে নমনীয় হয় এবং তাপ সরিয়ে নিলে কঠিনে পরিণত হয়। তাপের প্রভাবে নমনীয় হচ্ছে এবং তাপ সরিয়ে নিচ্ছি, কঠিনে পরিণত হচ্ছে। এই প্রসেসটাকে তাপের প্রভাবে নমনীয় এবং তাপ সরিয়ে নিলে কঠিনে পরিণত হয়, এদের প্রপার্টি ভিন্ন রেখে এই প্রসেসটাকে আমি বারবার সম্পূর্ণ করতে পারি। মানে পলিমার তার প্রপার্টির কোনো চেঞ্জ হচ্ছে না, তাপ প্রয়োগ করছি, নমনীয় হচ্ছে, তাপ সরিয়ে নিচ্ছি, কঠিনে পরিণত হচ্ছে, কিন্তু এটা বারবার সম্পূর্ণ করতে পারি। যে এই প্রসেসটাকে আমি বারবার সম্পূর্ণ করতে পারি এবং তাতে পলিমারের যে মেন প্রপার্টি তার কোনো পরিবর্তন হয় না, তখন তাকে বলছে থার্মোপ্লাস্টিক পলিমার। থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পলিইথিলিন। এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক পলিমারের উদাহরণ। থার্মোসেটিং পলিমার কি? যে পলিমারগুলোকে তাপ প্রয়োগ করছি, নমনীয় হচ্ছে, এবং তাপটা যখন সরিয়ে নিচ্ছে তখন কঠিনে পরিণত হচ্ছে, কিন্তু দ্বিতীয়বার আমরা যখন তাপ প্রয়োগ করব সেই পলিমারটাকে নমনীয় করা যায় না। সেটা হচ্ছে থার্মোসেটিং পলিমার। সেট হয়ে গেছে, আমরা তাপ প্রয়োগ করছি, নমনীয় হচ্ছে, নরম হয়ে যাচ্ছে, তাপটা সরিয়ে নিচ্ছি, কঠিনে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর দ্বিতীয়বার তাপ প্রয়োগ করে কখনো ওই পলিমারটাকে নমনীয় করা যায় না, তাই সেই ক্ষেত্রে ওই পলিমারটাকে বলা হচ্ছে থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমারের উদাহরণ কি? এপক্সি রেজিন বা ফর্মালডিহাইড রেজিন, এই সমস্ত হচ্ছে থার্মোসেটিং পলিমারের উদাহরণ। গঠনাকৃতির উপর নির্ভর করে পলিমার তিনটি ভাগে ভাগ করা যায়। গঠনাকৃতির উপর নির্ভর করে যখন পলিমারগুলো একটা রৈখিক চেনের মাধ্যমে পরস্পর সঙ্গে যুক্ত হয়ে, মোনোমারগুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে পলিমার গঠন করে, তাকে রৈখিক পলিমার বলে। মানে এইরকম হবে রৈখিক পলিমার। আর যখন পলিমার অণুর মধ্যে যে পলিমারের মধ্যে যে অণুগুলো আছে তারা শৃঙ্খলের মাধ্যমে পরস্পর সঙ্গে যুক্ত হবে, যেমন এই রৈখিক শৃঙ্খলের মাধ্যমে যখন পরস্পর সঙ্গে যুক্ত হবে তখন তাকে বলা হচ্ছে শাখাযুক্ত পলিমার। জালক পলিমার কি? শাখাযুক্ত পলিমারগুলো পরস্পরের সঙ্গে যখন যুক্ত হয়ে ক্রস লিঙ্কিং তৈরি করে, তাদের মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি করে এবং ক্রস লিঙ্কিং তৈরির মাধ্যমে পলিমারটা তৈরি করে, তখন এখানে জালক পলিমার বলে। যেমন এটা এই দুটো পলিমার যখন, এই দুটো মোনোমার যখন পরস্পর যুক্ত হবে, এই যে উৎপন্ন করছে, এটা হচ্ছে জালক পলিমার। আর একটা বিষয়ে এটাকে পলিমারের শ্রেণীবিভাগ করা যায়। পলিমার শৃঙ্খলে মোনোমার অণুর বিন্যাসের উপর। মোনোমার অণু বিভিন্ন রকম হতে পারে, একরকম হতে পারে। যদি একটা পলিমারের মধ্যে একই প্রকারের মোনোমার অণু থাকে, একই মোনোমার অণু আছে, তখন তাকে বলা হচ্ছে হোমোপলিমার। যেমন হচ্ছে পলিইথিলিন। পলিইথিলিনের ক্ষেত্রে কি একই আছে, ইথিলিন অণু আছে, ইথিলিন আর কিছু নেই, সেখান থেকে পলিমারটা গঠন করছে, সেটাকে বলা হচ্ছে হোমোপলিমার। কোপলিমার কাকে বলছে? যে পলিমারের মধ্যে ভিন্ন ভিন্ন প্রকারের মোনোমার অণু আছে সেটাকে বলা হচ্ছে কোপলিমার। যেমন হচ্ছে আমরা যখন ফর্মালডিহাইড রেজিন বলো, এপক্সি রেজিন বলো, এর মধ্যে ভিন্ন ভিন্ন প্রকারের অণু আছে, মোনোমার অণু আছে, তারা পরস্পর সঙ্গে বিক্রিয়া করে, মোনোমারগুলো পরস্পর সঙ্গে বিক্রিয়া করে পলিমারটা গঠন করছে, সেই কারণের জন্য এটাকে বলা হচ্ছে কোপলিমার।